নমস্কার। আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইয়ের প্রথম পর্বের ১৯ নম্বর পরিচ্ছেদ। অনেকে জানতে চায় পাকদণ্ডী নাম কেন। পাকদণ্ডী হলো তো পাহাড়ের খাড়াই ওঠার জন্য সাপের মতো আঁকাবাঁকা পথ। সেই পথই ছোটবেলায় দেখতাম মধ্যিখানে আমাদের শহরখানি, তার প্রায় চারদিক ঘিরে পাহাড়। কাছের পাহাড়ের দিকে চেয়ে দেখতাম একেবারে তলা থেকে চূড়ো অবধি পথ চলে গেছে। সে পথ সোজা নয়, সোজা পথও একটা থাকতো। পাকদণ্ডীর বাঁক থেকে বাঁকে সে পথ খাড়া উঠে যেত, ভারী কষ্টকর হাঁপ ধরা পথ সেটা। পাকদণ্ডীর সিকি ভাগ লম্বা, কাজের মানুষদের পথ। খাসিয়া মেয়েরা পিঠে বোঝা নিয়ে সেই পথ দিয়েই উঠত। আরাম করা কাকে বলে তারা জানতো না। কিন্তু পাকদণ্ডী আস্তে আস্তে ঘুরে ঘুরে ছায়ায় ছায়ায় উঠত। মাঝে মাঝে মনে হতো বুঝি বনের মধ্যে ঢুকল। দুদিকের গাছ ঝুঁকে পড়ে পথটাকে কোলে নিত। একদিকে তার পাহাড়ের গা, একদিকে ঢাল নেমে গেছে। পাহাড়ের গায়ে পাথরের খাঁজে খাঁজে সিলভার ফার্ন, মেডেন হেয়ার ফার্ন, তাদের কি বাহার! সিলভার ফার্নের তলায় কে যেন খড়ি মাখিয়েছে। হাতে চেপে ধরলে ফার্নের ছাপ হাতে উঠে আসে। আর ফুলের কথা কত বলবো, বুনো ভায়োলেট, বুনো স্ট্রবেরি, পাতার সঙ্গে মিশিয়ে থাকা লজ্জাশীলা হানিসাকল, তার মধুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়ত। দেখতে দেখতে ফুল পাতা তুলতে তুলতে পাহাড় চড়া। সে পাহাড় চড়াতে কোনো কষ্ট থাকে না। একমাত্র মুশকিল হলো গন্তব্যস্থানে পৌঁছবার সময় নাও পাওয়া যেতে পারে, কারণ তখন সূর্য ডোবে কে জানে। গন্তব্যস্থানের কথা ভুলে যাওয়াও বিচিত্র নয়। এই জন্য পাকদণ্ডী নাম। এর বেশি কি বলবো। ভালো জিনিস দেখে দেখে চলা, মন বোঝাই করে সুন্দর জিনিস জমা করা। এদিকে ১৯২২ শেষ হলো, ১৯২৩ শুরু হলো। আমার ১৫ বছর বয়স হলো। নাবালকত্ব আর কিছু বাকি রইল না। এর আগেই মা দিদিকে আমাকে ডেকে নিয়ে একদিন অন্যদিকে তাকিয়ে বললেন, মানুষের ছেলে মেয়ে কেন হয় জানিস? আমরা তো অবাক। আমতা আমতা করে বললাম, ভগবান দেন। মা সোজা আমার মুখের দিকে তাকিয়ে বললেন, হাতে করে কিছু দেন না, মানুষরা নিজেরা পাকায়। এই বলে সোজা বাংলায় আমাদের মুখের দিকে চেয়ে মানুষের জন্মরহস্য উদ্ঘাটন করে দিলেন। আমি তখন হয়তো ১৩ পূর্ণ করে ১৪-এ পড়েছি। আমাদের ভিক্টোরীয় মায়ের মুখে এমন অকথ্য সংবাদ শুনে বলা বাহুল্য আমরা শকড, একেবারে শকু। জাপানি ভাষায় উপযুক্ত শব্দ না থাকায় ওরা শকডকে বলে শকু। শকু হলেও একেবারে বুদ্ধিশুদ্ধি লোপ পায়নি। অনেকগুলো জিজ্ঞাস্য বিষয়ে সেই সুযোগে জেনে নিলাম। ছেলেপুলে হওয়ার যখন এমন সহজ উপায় আছে, তখন রাজারা পুত্রেষ্টি যজ্ঞ করত কেন? মা তারও সহজ উত্তর দিলেন, অতিরিক্ত বিলাসী আর উচ্ছৃঙ্খল জীবন কাটানোর ফলে ছেলে হতো না। ওষুধপত্র, তাবিজ, শেকড়, কিছুতেই কিছু হতো না। তাহলে তো বিয়ে না হলেও ছেলে হতে পারে। মা বললেন, পারেই তো। তার অসুবিধাগুলোও বুঝিয়ে দিলেন। মা সেই একদিনেই ঘণ্টাখানেকের মধ্যে আমাদের একটা চলনসই যৌন বিজ্ঞানের পাঠ দিলেন। আর কোনো দিনও বিষয়টা উত্থাপন করেননি, তবে কতকগুলো ভালো ইংরেজি বই কিনে দিয়েছিলেন। আমার ভিক্টোরীয় আদর্শে মানুষ মায়ের পক্ষে এই পাঠ দেওয়া যে কত শক্ত কাজ ছিল, এবং তিনি যে কি স্পষ্ট ও নির্মলভাবে সে পাঠ দিয়েছিলেন ভেবে আশ্চর্য হই। ব্যাস, আর কি চাই? আমাদের বড় হওয়ার আর কি বাকি রইল? তবু ছিল বাকি। সেই বছর দুটি ভালোবাসার মানুষকে হারালাম। দুটি কেন, বলতে হয় তিনটি। একজন হলেন আমাদের বড় জ্যাঠামশাই। আরেকজনের মৃত্যুর কথা ভাবলে আজ পর্যন্ত মনটা হুহু করে। তিনি আমাদের বড় দাদা। মনে হতো বড় জ্যাঠা খুব বুড়ো, সাদা দাড়ি, গম্ভীর ভাব, কিন্তু কিছুদিন আগে পর্যন্ত রোজ আমহার্স্ট রো থেকে হেঁটে গঙ্গার ঘাটে গিয়ে স্নান করে আসতেন। তাঁকে ধরল জ্বরে। সে জ্বরের কারণ ছিল বুকের দোষ। দেখতে দেখতে তাঁর ওই বলিষ্ঠ শরীর ভেঙে পড়ল। জ্যাঠামশাই দেওঘর গেলেন হাওয়া বদল করতে, আর ফিরলেন না। তখন তার হয়তো
68-69 বছর বয়স। মনে আছে এত দূরে দূরে থাকতেন যে ব্যক্তিগত অভাব বিশেষ কিছুই মনে হয়নি, কিন্তু বাবার বড় কষ্ট হয়েছিল। কতদিন বাবার মুখ দেখলে আমাদের কষ্ট হতো। তাছাড়া ঠাকুমা নেই, বড় জ্যাঠাও গেলেন, কেমন একলা লাগতো। কাজে ভরা ছিল জ্যাঠামশাইয়ের জীবনটা। যৌবনে বাপকে হারিয়ে তাঁর সব দায়িত্ব নিজে বহন করেছিলেন। ছোট বোনের বিয়ে দেওয়া, ছোট ভাইদের মানুষ করা সবই তাঁর দায়িত্ব হয়ে দাঁড়িয়েছিল। ওই গম্ভীর চেহারার পিছনে আশ্চর্য উদার প্রাণরসে ভরপুর একটা চিত্ত ছিল। বাংলার যুবকদের জীবনযাত্রার মোড় তিনি ফিরিয়ে দিয়েছিলেন। এ রাজ্যের তরুণরা একটা বলিষ্ঠ ক্রীড়ানুরাগী আদর্শ উত্তরাধিকার রূপে পেয়েছিল। একদিকে সংস্কৃত, ব্যাকরণ, দুরূহ গণিতশাস্ত্রের বই রচনা করেছেন, অন্যদিকে ঘরকুনো বাঙালি ছেলেদের খেলার মাঠে তিনিই প্রথম ছেড়ে দিয়েছিলেন। তার আগে পর্যন্ত এদেশের শিক্ষাবিদদের একটা অলিখিত ধারণা ছিল যে গড়ের মাঠে গিয়ে সবার সামনে বল পেটালে সে ছেলে মানুষ হয় না। এই বজ্রগম্ভীর মানুষটির পৃষ্ঠপোষকতা পেয়ে চিরকালের মতো বাঙালি ছেলেরা বেঁচে গেছে। প্রথম উল্লেখযোগ্য ক্রিকেট খেলার দেশি ক্লাব হলো টাউন ক্লাব। 1900 সালেরও আগে বিশেষ করে বড় জ্যাঠামশায়ের আগ্রহে ও অপরিসীম চেষ্টায় কয়েকজন দূরদর্শী ও চিন্তাশীল বাঙালি মিলে এই ক্লাবের পত্তন করেছিলেন। চারটিখানি কাজ নয়, একটা গোটা জাতিকে বোঝানো, মাঠে গিয়ে ছোট ছেলের মতো একটা কাঠের চ্যাপ্টা ডান্ডা দিয়ে শক্ত একটা গোলাকে পেটাপিটি করলে কিভাবে কলেজের ছেলেদের উপকার হতে পারে। পৃষ্ঠপোষক অবশ্যই আরও ছিলেন নাটোরের মহারাজা, ভূকৈলাসের রাজা, মালখানগরের বসু পরিবারের কয়েকজন মাতব্বর আর অনেকগুলো আগ্রহে অধীর যুবক। এই উৎসাহী যুবকদের দলে আমার বাবা প্রমোদারঞ্জন আর দুই জ্যাঠা মুক্তিদা আর কুলদাও ছিলেন। পরে মুক্তিদারঞ্জনের ছেলেরা, সোনা পিসিমার ছেলেরা, আমার অতুল পিসেমশাইয়ের ছেলেরা, বেচু দত্ত রায়, প্রেমা দত্ত রায় এবং আরও অনেকে বড় জ্যাঠামশাইয়ের দেখানো পথ ধরেছিল। টাউন ক্লাব হলো এখন যেটাকে সকলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাঠ বলে সকলে জানে, গোড়ায় সেটাই ছিল টাউন ক্লাবের মাঠ। পরে কোনো কারণে ক্লাবটি উঠে পাশের মাঠে চলে যায় এবং এখনও সেখানে আছে। বলা যেতে পারে বাঙালি ক্রিকেট ক্লাব বলতে টাউন ক্লাবই প্রথম। পরে অবশ্য খ্যাতিতে ঔজ্জ্বল্যে স্পোর্টিং ইউনিয়ন ক্লাব তাকে ছাড়িয়ে গিয়েছিল, কিন্তু টাউন ক্লাবই বাঙালি ক্রিকেট ক্লাবের পিতামহ। ক্লাব তৈরি হয়েছিল, ভালো ভালো খেলোয়াড় তৈরি হয়েছিল, আমাদের গোটা পরিবারের ক্রিকেটের ওপর একটা জন্মগত আত্মীয়তাও গড়ে উঠেছিল। কিন্তু জনসাধারণকে ক্রিকেটমুখী করতে আরও প্রায় 55 বছর লেগেছিল। ক্রিকেটের মাঠে মেয়ে দর্শক কেউ ভাবতেও পারত না। টিকিট গ্যালারি, একে ওকে ধরাধরির কথা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারত না। ছোট জ্যাঠামশাই বোধহয় সবটাতে বাড়াবাড়ি করতেন। একদিন 1922 সালে ভাগ্নি ভাইঝিদের একটা দল নিয়ে ইডেন গার্ডেনে উপস্থিত হলেন। ক্যালকাটা ক্লাবের সাহেবদের সঙ্গে টাউন ক্লাবের খেলা, বড় জ্যাঠামশাই উপস্থিত থাকবেন। বলা বাহুল্য এই পরিকল্পনার কথা তাঁকে আদৌ বলা হয়নি। ছেলেদের শিক্ষা সম্বন্ধে যতটা উদার হন, নিজের মেয়েদের বাড়িতে পড়াশুনোর ব্যবস্থা করেছিলেন, স্কুলে দেননি। 15-16 বছরের মধ্যে বিয়ে দিয়ে দিয়েছিলেন, কাজেই আমাদের খেলার মাঠে যাওয়া সম্বন্ধে তাঁর সমর্থন থাকা অসম্ভব, না জানানোই ভালো। এখানে বাবার মনোভাব অবধানযোগ্য। কথাটা পারতেই তিনি ছোট জ্যাঠামশাইকে বললেন, দেখো ছোটদা, তুমি যা খুশি করতে পারো, খালি আমাকে এর মধ্যে জড়িও না। এক পাল মেয়ে নিয়ে তুমি মাঠে যেও, আমি বাধা দেব না, কিন্তু আমি আলাদা যাব। তাই করা হলো। ছোট জ্যাঠাকে গড়পাড় থেকে নিজের 2 মেয়ে, আমার স্ট্রিট থেকে পিসিমার 2 মেয়ে, আর রসাডোর থেকে আমাদের 2 বোনকে নিজস্ব গাড়ির অভাবে সংগ্রহ করতে কতখানি বেগ পেতে হয়েছিল সহজেই কল্পনা করা যায়। ভুলে গেছি, তবে মনে হয় উত্তর কলকাতার 4 মেয়েকে সম্ভবত সুন্দর জ্যাঠার ঘাড়ে চাপিয়েছিলেন। আবছা মনে পড়ছে তাঁদের বাড়িরও গোটা 2 বোন গেছিল। আমাদের 2 বোনকে ছোট জ্যাঠামশাই ট্যাক্সি করে ইডেন গার্ডেনে নামালেন। সেই ইডেন গার্ডেনের কথা আজকালকার লোকে ভাবতেই পারে না। মধ্যিখানে খেলা হতো, তার চারদিক ঘিরে স্রেফ নন্দনকানন ছড়িয়ে থাকতো। যত্ন করে ছাঁটা ঘাস জমি,
তার মাঝখানে নিখুঁত পিচ, দেখেও চোখ জুড়োতো। কেমন একটা অন্য জগৎ। হইহল্লা নেই, ঠেলাঠেলি, গালাগালি নেই। মাথার ওপর নীল আকাশ, গায়ে লাগে গঙ্গার বাতাস, চারধারে ফুলের বাহার, সবুজ মাঠে সাদা পোশাক পরা 22টা খেলোয়াড় আর তাদের সাহায্যকারীরা। মাঠে খেলা হচ্ছে, চারধারে মুষ্টিমেয় ক্রিকেট পাগল রোদে পা ছড়িয়ে ঘাসে বসে খেলা দেখছে। সুন্দর ছোট প্যাভিলিয়ন, তার কাছে এক সারি বেতের চেয়ার পাতা ছিল। ক্যালকাটা ক্লাবের কর্তৃপক্ষকে হয়তো বলা ছিল। বার্কমায়ার সাহেব মোটা শরীর নিয়ে হাসি মুখে আমাদের অভ্যর্থনা করে বসালেন। তার সঙ্গে ক্রিকেটিং ক্যাপ পরা, সাদা পোশাক পরা সাহেব চেহারার যে দাড়িমুখ মানুষটি ছিলেন, তিনি যে আমাদের বড় জ্যাঠামশাই সেটা বুঝতে সময় লাগলো। বার্কমায়ারের সঙ্গে দেখলাম তাঁর খুব ভাব। বড় জ্যাঠাকে এমন চমৎকার ইংরেজি বলতে শুনে আমরা বার্কমায়ার বললেন, কি পানীয় দেব লেডিসদের? কিছু বলবার আগে বড় জ্যাঠা বললেন, নাথিং স্ট্রং, বলে মুচকি হাসতে হাসতে চলে গেলেন। আর সে মুখও হলেন না। ওই বড় জ্যাঠাকে বিলেতে নিয়ে গিয়ে লর্ডসে ব্যাট হাতে দাঁড় করিয়ে দিলেও নিশ্চয়ই ঘাবড়াতেন না, এ আমার দৃঢ় বিশ্বাস। আমরা আইসক্রিম সোডা খেলাম। ছোট জ্যাঠামশাই আমাদের মাঝখানে বসে ক্রিকেট খেলার নিয়মকানুন বলে দিতে লাগলেন। মাঠের কোন জায়গায় লং ফিল্ড, কোথায় কভার পয়েন্ট, কাকে স্লিপ বলে, গুগলি কি, পায়ের বদলে হাত থাকলেও লেগ বিফোর উইকেট হয়, এসব আমাদের তাঁর কাছে শেখা। দুঃখের কথা আর কি বলবো, এখন সব নাম পাল্টেছে, কিন্তু আমরা 8-9টি বোনই প্রথম বাঙালি মেয়ে ক্রিকেট ফ্যান এবং প্রথম দর্শক, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। সেদিনের স্মৃতিটি আমার মনের পটে সোনার জলে লেখা হয়ে রইল। আজ পর্যন্ত তার মাধুর্য এতটুকু টস্কায়নি। লাঞ্চের সময় আমাদের বাড়ি নিয়ে যাওয়া হলো। যতদূর মনে পড়ে এটা হলো 1922 সালের কথা। 1 বছর আগেও হতে পারে, সময় গুলিয়ে যায়। বলেছি তো 1923 সালটি ভালো যায়নি। বছরের গোড়ায় যামিনীদা দেশে গিয়ে আর ফেরার নাম করে না। 2 বছর আগে তার স্ত্রী মারা যায়। যামিনীদা ব্যস্ত হয়ে দেশে গিয়ে শ্রাদ্ধ শান্তি করে তারপর আরেকটা বিয়ে করে ফিরে এসেছিল। বাবা চোটে কাঁই, বললেন বাল বিধবাদের আবার বিয়ে হোক, কিন্তু তা তো দেবে না। বুড়ো হাবড়া নিজে আর একটা বিয়ে করে এলো। বাল বিধবার কথা কি করে উঠলো ভেবে পেলাম না, কারণ যামিনীদার তো মেয়েই ছিল না, ছেলেরও বিয়ে হয়নি যে মরে গিয়ে বাল বিধবা বানাবে। সে যাই হোক, যামিনীদা সে বছর আবার দেশে গেল। 6 মাস 8 মাস কেটে গেল, আর ফেরে না। সকলে বিরক্ত। এমন সময় হঠাৎ ন্যাড়া মাথায় যামিনীদার ছেলে তারিণী এসে বলল, বাবা জ্বর হয়ে মারা গেছে, তার কি টাকা কড়ি পাওনা আছে, নিতে এসেছি। দারুণ আঘাত লেগেছিল। যামিনীদা আমাদের রান্না করে খাওয়ায় না, এমন কোনো সময়ের কথা মনে পড়ে না। হয়তো আমার 2 বছর বয়স থেকেই ছিল। ধমক ধামক, ঠেলে রান্নাঘর থেকে বের করে দেওয়া, চালা কাঠ নিয়ে তেড়ে আসা, সব কথা মা বাবার কাছে গিয়ে লাগানো ইত্যাদি কারণে, যদিও তার সঙ্গে আমাদের গেরিলা যুদ্ধ থামতো না, এখন ছবির অন্য দিকটাই কেবলই মনে পড়তে লাগলো। আমরা যে যা খেতে ভালোবাসতাম তাকে ঠিক সেইটি দিতে যামিনীদার ভুল হতো না। সর জমিয়ে বাড়িতে গাওয়া ঘি করত, তার চাঁচির ওপর গুঁড়ো চিনি ছড়িয়ে ডাক দিত, কোথায় গেলে, চাঁচি খাবা না? অমনি আমরা আমাদের সেই মস্ত বাগানের যে যেখানে থাকতাম সেখান থেকে ছুটে এসে ময়লা হাত পাততাম। যামিনীদা নাশপাতি গাছের নিচে জলের কল দেখিয়ে দিত, যাও হাত ধুইয়ে আসো। মাকে যামিনীদা দেবতার মতো ভক্তি করত। মার কখনো অসুখ বিসুখ হলে, বাবা যদি ট্যুরে থাকতেন, যামিনীদাই একাধারে আমাদের মা বাবা হয়ে যেত। রোগা টিংটিংয়ে শরীর, খোঁচা গোঁফ, খিটখিটে যামিনীদার জন্য আজ পর্যন্ত আমার মন কেমন করে। টাকা 15 মাইনে পেত, কাপড় চোপড় বিছানাপত্র পেত, মাঝে মাঝে ধারধর করত। ওর মৃত্যুর খবর যখন এলো তখন অন্য লোকে আমাদের রান্না করত। তার নাম ছিল বৈষম, পুরীর কাছে বাড়ি। আমরা ডাকতাম বিষ্ণু বলে। সে কিচ্ছু রান্না জানতো না। গরম তেলে মাছ ছাড়তে হলে মা বলে এক ডাক দিয়ে 5 হাত দূরে সরে গিয়ে দাঁড়াতো। মা তাকে হাতে ধরে সব শিখিয়েছিলেন। পরে তেলের স্টোভের ওপর তন্দুর বসিয়ে সাহেব বাড়ির মতো কেক বানাতো। প্রথমে আমার মায়ের সংসারে, তারপর বোনদের সংসারে, সব নিয়ে 50 বছর আমাদের বাড়িতে কাজ করেছিল।
শেষে দেখতে পায় না, পা কাঁপে, তবু কাজ ছাড়বে না। ওর ছেলে ভালো কাজ করত, সে নিয়ে যেতে চাইতো, কিছুতেই যাবে না। দিদিকে বলতো, তুমি বেঁচে থাকতে আমি ছেলের ভাত খাবো? দিদি তাকে পেনশন দিত, বলতো নিজের ভাতই খাও। অবসর নিয়ে বেশি দিন সে বাঁচেনি। এসব লোক আজকাল হয় না। যখন এসেছিল আমার ছোট বোনের বয়স ছিল 3। যামিনীরা রান্না করত, বিষ্ণু কাপড় কাচত, বিছানা তুলতো, ফাই ফরমাইশ খাটত। লতিকাকে ডাকতো খুকি, কারণ মা ডাকতেন খুকি, আর বিষ্ণুর সব কিছু মায়ের মতো করা চাই। লতিকার বয়স যখন 30, কার্শিয়াংয়ের ভাও হিল স্কুলের অধ্যক্ষা বিষ্ণু তখনও তাকে ডাকে খুকি। একবার বাংলার রাজ্যপাল ও তাঁর স্ত্রী গেছেন স্কুল দেখতে। পরিদর্শনের কাজ হয়ে গেলে লতিকার বাংলোয় বসবার ঘরে বসে গরম কফি, ঘরে করা কেক বিস্কিট খাওয়া হচ্ছে। আমি তখন ওখানে ছিলাম। দু একবার চোখে পড়ল গলাবন্ধ সোয়েটার পরে ভারী অপ্রসন্ন মুখে বিষ্ণু বসবার ঘরের দরজার কাছে ঘোরাঘুরি করছে। আমার সঙ্গে চোখাচোখি হতেই আমি ভুরু কোচকালাম। বিষ্ণু সরে গেল। আবার দেখি পাশের দরজা দিয়ে উঁকি মারছে আর বিড়বিড় করছে। অবশেষে বিশিষ্ট অতিথিরা উঠলেন। আমরা গাড়ি বারান্দা অবধি গিয়ে তাঁদের গাড়িতে তুলে দিলাম। রাজ্যপালের স্ত্রী মায়ের কলেজের বন্ধু, তাঁর সঙ্গে শেষ কটা কথা বলে নিচ্ছেন। এমন সময় স্পষ্ট শুনলাম বিষ্ণু আর ধৈর্য না রাখতে পেরে লতিকার কাছে গিয়ে বলল, এই খুকি, এসব কি হচ্ছে? দুধ খাবার সময় হয়ে গেছে না? ওকে বকতে গিয়ে লতিকা হেসে ফেলল, আর যারা শুনতে পেল তারা সবাই হেসে ফেলল। এতক্ষণ পরে লজ্জা পেয়ে বিষ্ণু পিছ টান দিল। এ ঘটনা হলো 1952 সালের ব্যাপার। আমার ছোটবেলা সম্বন্ধে যে বই লিখেছিলাম তার নাম দিয়েছিলাম আর কোনোখানে। এও সেই আর কোনোখানের কথা। এই জগতে এমন হয় না। 1923 সালের সবচাইতে বড় আঘাত বড়দার মৃত্যু। বছরটা শুরুই হয়েছিল হতাশার মধ্যে দিয়ে। দিদির আমার অক্ষর চেনা একসঙ্গে, সেই স্তক একসঙ্গে, পড়াশুনো, খেলাধুলো, একরকম কাপড় চোপড়। ওর চাইতে পড়ায় আমি একটু ভালো, তবে ও ক্লাসের খুব ভালোদের একজন ছিল, কিন্তু ও বেজায় লক্ষ্মীমন্ত। আমি দুরন্ত, মুখর, অসহিষ্ণু। স্কুলে দুজনায় ছাড়াছাড়ি হবে কখনো ভাবিনি। 1922 সালের ডিসেম্বর অবধি ভাবছি কয়েক মাস পরেই দুজনে একসঙ্গে ম্যাট্রিক দেব। তখন 16 পূর্ণ হলে ম্যাট্রিক দেবার কথা। স্কুলের হেডমিস্ট্রেস বললেন, মেয়েদের বেলা অত নিয়ম কেউ মানে না, তোমার ফেব্রুয়ারিতে 15 পূর্বে তুমি পরীক্ষা দিতে পারবে। দুঃখের বিষয়, সে অনুমতি পাওয়া গেল না। দিদি এবং পুরনো বন্ধুর দল পরীক্ষার জন্য তৈরি হতে লাগলো। আমি নিচের ক্লাসের মেয়েদের সঙ্গে বসলাম। আমার বিশেষ বন্ধু মীরা দত্তগুপ্তাও পরীক্ষা দিল, তার সঙ্গেও ছাড়াছাড়ি হলো। তবে নতুন সহপাঠিনীরাও মন্দ ছিল না। অল্প দিনে তাদের সঙ্গেও ভাব হয়ে গেল। কথাটা একবার মেনে নেবার পর আর তত কষ্ট হতো না। মজা হচ্ছে, তার পরের বছর থেকে পরীক্ষার বয়স 16 থেকে কমিয়ে 15 করে দেওয়া হলো। মাঝখান থেকে আমার একটা বছর নষ্ট হলো। তবে নষ্ট বোধহয় হয়নি। অজস্র ইংরেজি বাংলা বই পড়েছিলাম, ছবি আঁকা শিখেছিলাম, বিশেষ সেলাই ক্লাসে যোগ দিয়ে নানা রকম এমব্রয়ডারির কাজ শিখেছিলাম। দিদিরা পাশ করে কলেজে ভর্তি হলো, আমি স্কুলেই রইলাম। এর মধ্যে একদিন সকালের দিকে একজন শিক্ষিকা এসে আমাকে ক্লাস থেকে ডেকে নিয়ে গেলেন। নাকি মা আমাদের নিতে এসেছিলেন। নিচে নেমে মায়ের মুখ দেখে বুকটা ধরাস করে উঠল। দেখলাম মার হাতটাও থরথর করে কাঁপছে। আজ তাহলে এই পর্যন্তই থাক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।